পর্তুগালের নাগরিকত্ব নিতে হলে এখন থেকে আপনার সময় লাগবে 10 বছর। সেই সাথে আরো নতুন কিছু ক্রাইটেরিয়া যুক্ত করা হয়েছে এবং পূর্বচারিত যে নিয়মগুলো, সুযোগ সুবিধাগুলো সবগুলাই ডে বাই ডে কঠিন হয়ে যাচ্ছে। সেই সাথে আরো একটা বড় সংকট, সেটা হচ্ছে যারা পর্তুগিজ, এইখানকার যারা নাগরিক, তাদেরই বাসস্থানের অভাব। তারা সবাই মিলে আন্দোলন করতেছে সুস্থ বাসস্থানের জন্য। যারা ইউরোপ নিয়ে ঘাটাঘাটি করেন তাদের স্বপ্নের একটা গন্তব্য ছিল পর্তুগাল। তার কারণ কোনোভাবে এখানে এসে আপনারা 5টা বছর কাটিয়ে গেলে আপনারা দেখা যাচ্ছে নাগরিকত্ব পেতেন। বাট এখানে মানে বিস্তার একটা পরিবর্তন আনা হয়েছে, যেটাকে বলা হচ্ছে আমূল পরিবর্তন, যে পরিবর্তনগুলা পর্তুগালের ইতিহাসে বিরল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বরাবরের মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্টের একটা ভিডিও পর্তুগাল। তার কারণ সবাই জানতে চাচ্ছেন পর্তুগালের যে চেঞ্জেস গুলো, সেই জিনিসগুলো, এবং পর্তুগালের যে সার্বিক পরিস্থিতি। 10 বছরের আপনার সময় লাগতেছে এখন নাগরিকত্ব নিতে। এখানে কি কি ক্রাইটেরিয়া পরিবর্তন হয়েছে সেই জিনিসগুলা, এবং পর্তুগালে বর্তমানে যে সংকটগুলো চলতেছে সেই জিনিসগুলো। সো এক কথা বলবো, যে সকল ভাইরা আপনারা চিন্তা ভাবনা করতেছেন পর্তুগালে আসবেন, তাদের জন্য আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং যে সকল ভাইয়েরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন, কেউ বলতেছেন 10 বছরের যে সময়টা সেটা চালু হয়ে গেছে, কেউ বলতেছেন চালু হয়নি, যে সকল ভাইয়েরা পর্তুগালে আছেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন, মানসিক টেনশন রয়েছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিওটি আশা করবো না টেনে সম্পূর্ণ দেখার। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার 10 বছরের ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে এখন বর্তমানে মানে হইচই পড়ে গেছে, আসলে জিনিসটা কতটুকু যৌক্তিক এবং আদৌ সত্যি কিনা। ফার্স্ট অফ অল আমি ক্লিয়ার করতেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পর্তুগালের গভর্নমেন্ট এই আইনটাকে পাশ করে ফেলছে। বাট এখানে গভর্নমেন্ট আইন পাশ করার পরেও পর্তুগালের যে রাষ্ট্রপতি রয়েছে তার কাছ থেকে একটা অনুমতির প্রয়োজন হয়। সো ওভারঅল পর্তুগালের কংগ্রেস থেকে সবকিছু আপনার পাশ হয়ে গেছে এবং এখানে নতুন কিছু সংবিধান আপনার পুনরায় নতুন করে পেশ করা হয়েছে এবং কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং সেই জিনিসগুলো কি কি এবং এটা আমাদের জন্য কতটুকু মানে সুফল বয়ে আনতেছে, বা আমাদের ক্ষেত্রে এটা কতটুকু সুবিধা এবং অসুবিধা, সেই জিনিসগুলা স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন। পর্তুগাল গভর্নমেন্ট এটা অলরেডি ঘোষণা করে দিয়ে দিয়েছে এবং বর্তমানে পর্তুগালের নাগরিকত্বের জন্য প্রায় 7 লাখ মানুষ আপনার বসে রয়েছে, যাদের অ্যাপ্লিকেশন স্টপ করে রাখা হয়েছে। তার কারণ এই নতুন নিয়মটাকে বাস্তবায়িত করার জন্য। এটা খুবই হতাশাজনক একটা মানে কি বলবো সংবাদ। যে সকল ভাইরা ইউরোপ নিয়ে ঘাটাঘাটি করেন বা পর্তুগালে রয়েছেন, বা ইউরোপের অন্যান্য দেশ থেকে আপনারা পর্তুগাল আসার চিন্তা ভাবনা করেন, এক কথা আমি বলবো এটা আমাদের জন্য একটা মর্মান্তিক ঘটনা। তার কারণ পর্তুগালের ইতিহাসে এরকম কোনো ঘটনা হয়নি। মানে শুধুমাত্র যে আপনার মানে রেসিডেন্সি মানে নাগরিকত্ব পেতে যে শুধুমাত্র 10 বছর সময় আপনার ওয়েস্ট করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। তার সঙ্গে সময়েরও কিছু পরিবর্তন আনা হয়েছে। বিগত দিনে যে জিনিসটা হতো, আপনি এখানে আসছেন, যেই দিন থেকে আপনি এয়ারপোর্টে এন্ট্রি নিলেন সেই দিন থেকে আপনার সময়টাকে কাউন্ট করা হতো। বাট এখন আপনার সেই জিনিসটাকে আর কাউন্ট করা হবে না। আপনি যখন রেসিডেন্সি পাবেন, আই মিন বৈধতার সুযোগটা যখন পাবেন, ফর এক্সাম্পল টিআরসি কার্ড বা রেসিডেন্সি কার্ড, এই কার্ডটা যেদিন থেকে পাবেন সেদিন থেকে আপনার সময়টাকে কাউন্ট করা হবে। এবং এই কার্ডের উপর 10 বছর থাকার পরে আরো আপনার 1 বছর বা 2 বছর বা 3 বছর লেগে যেতে পারে। সো ওভারঅল সময়টাকে একটা মানে দীর্ঘ একটা পথ আমি বলবো যে অনিশ্চিত একটা যাত্রা আপনাদেরকে পাড়ি দিতে হবে। পর্তুগালে এরকম অনেক ভাই রয়েছেন, এমন অনেক ফ্যামিলি রয়েছেন যারা আপনারা মানে হয়তো বা 1 মাস, কেউ বা 2 মাস এরকম সময় পরে আপনাদের 5 বছরটা পূর্ণ হয়ে যেত। বাট এখন বর্তমানে সব অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে রাখা হয়েছে। বাট হতাশ হওয়ার কিছু নেই, যেহেতু সেটা আপনার রাষ্ট্রপতি তার কাছে যাওয়ার পরে তিনি বিচার বিবেচনা করে তিনি চাইলেও আপনার পরিবর্তন করতে পারেন। তবে আমার যতটুকু মনে হয়, যতটুকু রিমার্কস পাচ্ছি বা লিক্স পাচ্ছি, এই জিনিসটা হয়ে যাবে। বাট যদি হয়ে যায় তো তাহলে যে সকল ভাইয়েরা পর্তুগালে রয়েছেন, কেউ বা 3 বছর, 4 বছর বা কারো 5 বছর হয়ে যাবে, তাদের কি অবস্থা হবে সেই জিনিসগুলো একবার চিন্তা করে দেখেন। সো সবার প্রতি সমবেদনা জানিয়ে সবার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন সবার মনের আশাটাকে পূর্ণ করে। এই জিনিসটা বাস্তবায়িত হওয়ার হতে পারে, সেটা কিরকম হতে পারে, যারা নতুন করে অ্যাপ্লাই করবেন তাদের জন্য জিনিসটা হলে ঠিক আছে। বাট যে সকল ভাইয়েরা এখন আমার বর্তমানে পর্তুগালে রয়েছেন, তাদের জন্য জিনিসটা সত্যিই দুঃখজনক। তো চলুন এবার কথা বলা যাক এখানে আরো কি কি পরিবর্তন হয়েছে। ফর এক্সাম্পল, ফার্স্ট অফ অল আমি যে জিনিসটার কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে বিগত দিনে কি হয়েছে, আপনার ফ্যামিলিতে বাবা বা মা যে কেউ একজন পর্তুগালে আসছে, তারা এখানে বৈধভাবে থাকতেছে, তারা চাইলে একটা বেবি নিত, বাই বোন সেই বেবিটা আপনার পর্তুগিজ নাগরিক হয়ে যেত। বাই বোন সেই বেবিটা পর্তুগিজ নাগরিক হয়ে যেত। কিন্তু এখন এই জিনিসটা হবে না। তার কারণ এখন মানে ফ্যামিলিতে যারা বাবা বা মা, যারা যেভাবে বিগত দিনে যেভাবে আপনার পর্তুগিজ নাগরিক হতো, এখানে তাদেরও ঠিক সেইভাবেই হতে হবে। জিনিসটা হয়তো বুঝতে পারতেছেন না। ফর এক্সাম্পল,
আপনি এখানে সেফ এন্ট্রি নিছেন, বিগত দিনে যেভাবে নিতেন সেফ এন্ট্রি নেওয়ার পর আপনি আপনার ফ্যামিলি আনছেন, তারপর আপনার বেবি হয়েছে, আপনার বেবিটা এখানে নাগরিক হয়ে গেছে। বাট এখন যদি আপনার বেবিটাকে নাগরিকত্ব দিতে চান বা পর্তুগিজ বানাতে চান, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এখন এখানে আসার পরে আপনার লিগেল ভাবে 3 বছর থাকতে হবে। আই মিন আপনার সেই রেসিডেন্সি কার্ড 3 বছরের মেয়াদ হতে হবে। এটা হতে পারে বাবা, হতে পারে মা, যে কোনো একজন। তাদের 3 বছর হওয়ার পরে তারপরে তারা বেবি নিতে চাইলে বা সেই বেবির জন্য নাগরিকত্বের আবেদন করতে পারবেন। সো জিনিসটা আসলে দুঃখজনক। আরো একটা বড় আমূল পরিবর্তন, যে আপনার যারা যে সকল পর্তুগিজ ভাষাভাষী দেশি মানুষজন থাকে তাদের জন্য নিয়মটা 7 বছর, এবং আমাদের এশীয় মহাদেশ ফর এক্সাম্পল আপনার বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান, নেপাল এদেরকে আপনার 10 বছরের সময় বেঁধে দেওয়া হয়েছে, এবং সেই সাথে আরো ইনক্লুড করা হচ্ছে আপনার ভাষার পরীক্ষা দিতে হবে এবং এখানকার যে কৃষ্টি কালচার সেটার উপর পরীক্ষা দিতে হবে। জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। পর্তুগাল এতটা ডেভেলপার কান্ট্রি না যে ইউরোপের অন্যান্য দেশ ফর এক্সাম্পল ফ্রান্স বা ইটালি, এরকম কিন্তু না। বাট আলহামদুলিল্লাহ এভারেজ একটা কান্ট্রি ছিল। আয় রোজগার এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কি কি কাজ করতেছে তার উপর ডিপেন্ড করে। বাট আমার কাছে মনে হয় না যে তাদের যে ডিসিশন গুলা নেওয়া হয়েছে, মানে এই জিনিসগুলা তাদের মানে অর্থনৈতিক অবস্থা বা তাদের যে সার্বিক পরিস্থিতি তাদের সঙ্গে যায়। একবার চিন্তা করে দেখেন, এখানে আপনি আসবেন, 10 বছর পর আপনি নাগরিকত্ব পাবেন, আই মিন পাসপোর্ট পাবেন, এবং সেই পাসপোর্টটা নিতে গেলে আপনার মানে পরীক্ষা দিতে হচ্ছে, ভাষার উপর পরীক্ষা দিতে হচ্ছে। পর্তুগালের যে আপনার কৃষ্টি কালচার রয়েছে, পর্তুগিজদের যে কৃষ্টি কালচার রয়েছে, তাদের সেই জিনিসগুলোর উপর আপনাকে পরীক্ষা দিতে হবে। যদি আপনি সেখানে উত্তীর্ণ হতে পারেন, তো তাহলে আপনাকে তারা পাসপোর্ট দিবে বা পর্তুগিজ নাগরিকত্ব দিবে। বিষয়টা কেরকম হয়ে গেল না? এবং আরো সবচেয়ে বড় যে জিনিসটা, এখন চাইলে ফর এক্সাম্পল আপনি পর্তুগিজ নাগরিক হয়ে গেছেন, আপনি পর্তুগিজ নাগরিক হয়ে গেছেন, 10 বছর অপেক্ষা করে কষ্ট করে আপনি ভাষার পরীক্ষা দিয়ে, কৃষ্টি কালচারের পরীক্ষা দিয়ে, সবকিছু দিয়ে আপনি নাগরিকত্ব পেলেন, পাসপোর্ট পেলেন। বাট আপনি যদি ইন ফিউচারে এরকম কোনো অকারেন্স করেন যেটা খুব বড় ধরনের, তো তাহলে আপনাকে পর্তুগিজ গভর্নমেন্ট চাইলে আপনার সেই নিজ দেশে পাঠিয়ে দিবে। ফর এক্সাম্পল বাংলাদেশ হলে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। জিনিসগুলো আমি কি বলবো, যেটা বলার বাইরে। সো ওভারঅল আমি বলবো যে এই নিয়মটা চেঞ্জেস, পর্তুগাল প্রতিনিয়ত তাদের নিয়মগুলোকে চেঞ্জেস করে। সো সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে অনুরোধ করব যে যে সকল ভাইরা আপনারা পর্তুগালে এখন আসার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই জিনিসগুলো বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। তার কারণ এখানে আসার পরে এখানকার যে সার্বিক পরিস্থিতি, আয় রোজগার, এমতো অবস্থায় 10 বছর সাফার করা আমার কাছে মনে হয় খুব টাফ হয়ে যাবে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য। এই বিষয়ে একটু পরে আসতেছি। সো ওভারঅল এই নিয়মগুলা চেঞ্জেস হচ্ছে এবং এটা বাস্তবায়িত হয়ে যাবে। সো এই জিনিসগুলা মাথায় রেখে তারপরে আপনি ডিসিশন নেবেন। তো চলুন এবার কথা বলা যাক যে পর্তুগালের যে সার্বিক পরিস্থিতি এবং এই নিয়মের জন্য কি কি অসুবিধা আপনার হতে পারে সে বিষয়গুলা, এবং এটার যে অল্টারনেটিভ কোন ওয়ে থাকতে পারে সেই জিনিসগুলা। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আমি যে জিনিসটাকে তুলে ধরবো সেটা হচ্ছে বৈষম্যতা। ফরেনারদের ভিতরেও আপনার মোটামুটি আপনার ব্রাজিলিয়ান যে অঞ্চলগুলো রয়েছে বা ব্রাজিল বলেন, সেইখানকার মোটামুটি 8 লাখ মানুষ আপনার পর্তুগালে বসবাস করে, এবং সেই ব্রাজিলিয়ান নাগরিকরা বিভিন্নভাবে আপনার বিভিন্ন ধরনের অকারেন্স, ক্রাইম, বিভিন্ন ধরনের মাফিয়া, বিভিন্ন কাজকর্মের সঙ্গে জড়িত। বাট ভাষাগত দিক থেকে পর্তুগিজরা আপনার তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, এবং আমাদের বাংলাদেশিদেরকে মোটামুটি এবং ইন্ডিয়ান বা এশিয়া মহাদেশের মানুষদেরকে একটু নেগলেটিভ বা অন্য চোখে দেখে। তার বৈষম্যতা কেন পাওয়া যায়? ফর এক্সাম্পল এখানে আমাদের এশিয়া মহাদেশ থেকে যারা আসে তাদেরকে চাইলে ওভার টাইম করানো যায়, এবং যে কাজটা আমাদের বাংলাদেশি ভাইরা আপনার ডিউ টাইমে করতে পারবে সেই কাজটা পর্তুগিজদের জন্য বেশি লাগে। ওভারঅল সবকিছু মিলিয়ে একটা বৈষম্যতা লক্ষ্য করা যায়, এবং এইখানকার তারা যে আচার আচরণ বা ব্যবহারগুলা করে সেটা আপনি এখানে আসলে বুঝতে পারবেন। আমি সেই জিনিসগুলোকে তুলে ধরতেছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখনকার যে সার্বিক পরিস্থিতি, পর্তুগালের যে সকল নাগরিক রয়েছে তাদেরই বাসস্থানের অভাব। এমতো অবস্থায় D1 ভিসা রেশিও ভালো, আবেদন করলে ভিসা হচ্ছে, বাট এখানে আসার পর আপনি কি করবেন সেই জিনিসগুলো কিন্তু চিন্তা করার দরকার। D1 ভিসা আপনি কেন আসবেন, কি কি সুযোগ সুবিধা রয়েছে, এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন আমি আই বাটনের লিঙ্ক দিলাম, সেই ভিডিওটি দেখেন, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এখন এভারেজ যে স্যালারির কথা আমি বলবো, আপনি মানে হাড় ভাঙা পরিশ্রম করে কষ্ট করে দেখা যাচ্ছে 200 ইউরো স্যালারি পাচ্ছেন। এটা এখনকার সার্বিক পরিস্থিতি এবং বাস্তব চিত্র। যদি আমার কথা বিশ্বাস না হয়, যে সকল ভাইয়েরা এখন বর্তমানে পর্তুগালে আসছে D1 ভিসা বা অন্যান্য ভিসার মাধ্যমে, আপনারা তাদের সঙ্গে কথা বলে দেখেন। সো এমতো অবস্থায় আপনি 10 বছর সাফার করে আপনি টিকে থাকবেন, জিনিসটা আমার কাছে মনে হয় যে একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এর থেকে আরো ভালো অল্টারনেটিভ ওয়ে রয়েছে। আপনারা ইউরোপের দেশ বলতেই বুঝতেছেন হচ্ছে ইটালি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, শুধুমাত্র এইগুলা। আপনারা এর বাইরেও কিন্তু ভালো অপরচুনিটি পাবেন, এরকম অনেক দেশই রয়েছে। আপনারা চাইলে সেখানে মুভ হতে পারেন, সেখানে গিয়ে নাগরিকত্ব নিয়ে, এবং মানে পর্তুগালের বর্তমান যে অবস্থা তার থেকে আরো সহজ উপায়ে নাগরিকত্ব পাবেন, এরকম অনেক দেশই রয়েছে।
সো আমি আপনাদেরকে অনুরোধ করব, যে সকল ভাইয়েরা এখন বর্তমানে পর্তুগাল আসার চিন্তা ভাবনা করতেছেন, তারা একটু এই যে সার্বিক পরিস্থিতিগুলো, এই জিনিসগুলোর কথা ভাবেন। ফার্স্ট অফ অল, আপনার নাগরিকত্ব পেতে প্রবলেম, দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি আনার পরে আপনার বাচ্চা নিয়ে এখানে নাগরিকত্ব নিতে সেটাও আপনার প্রবলেম হয়ে যাচ্ছে, স্যালারি আপনার প্রবলেম হচ্ছে, বাসস্থান পেতে প্রবলেম হচ্ছে, এবং কর্ম সংকটের যে বিষয়টা, D1 বিষয় শুধু আসা যাচ্ছে, বাট এখানে আসার পরে যে কাজ খুঁজে পাচ্ছে না। যদি D1 বিষয় 100 জন মানুষ এখানে এসে থাকে, দেখা যাচ্ছে হাতে গোনা 5 জন কাজ খুঁজে পায়, আর বাদ বাকি 95 জন আপনার সাফার করতেছে। যদিও আপনারা আমাকে সবাই বলেন যে ভাই আপনি শুধু নেগেটিভ দিক বলেন, তাহলে আমরা কোন দেশে যাব? আরে ভাই, প্রত্যেকটা জিনিসের যেরকম একটা পজিটিভ দিক থাকে, তার একটা নেগেটিভ দিক থাকে। আমি আপনাদেরকে আলোচনা করলাম বিগত দিনে পর্তুগাল ভালো অপরচুনিটি ছিল, বাট এখনকার যে সময় সাময়িক যে পরিস্থিতিটা, সেটা কেন আপনি কেন সেটা আপনি জানতে চাচ্ছেন না? এটা আপনার জানতে হবে। স্যালারির দিক থেকে আপনার প্রবলেম হচ্ছে, ওভারঅল সবকিছু মিলিয়ে, এই সবকিছু মেনে নিয়েও, আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আপনাদের কোনো পরিচিত লোক থাকে বা পরিচিত কোনো মাধ্যম দিয়ে আসতে পারেন, হয়তো বা তারা আপনাকে হেল্প করতে পারে। বাট যে সমসাময়িক পরিস্থিতিগুলো, সেই জিনিসগুলো মেনে নিয়ে তারপর ডিসিশন নিতে হবে। এর থেকে আরো ভালো অপরচুনিটি রয়েছে, আরো অনেক কান্ট্রি রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পর্তুগালে বর্তমানে ভিসা রেশিও ভালো। ইউরোপ আসা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, তো তাহলে আপনি পর্তুগালের ভিসা নিয়ে এখানে আসেন। তারপর আপনি আপনার কোনো পরিচিত লোকজন থাকলে বা আত্মীয় স্বজন থাকলে অন্যান্য দেশে গিয়ে অবৈধভাবে আপনারা যেভাবে লিগেলিটি পায় সেভাবে আপনারা কাজ করতে পারবেন। ইউরোপ আসা যদি আপনার ড্রিম হয়ে থাকে, তাহলে পর্তুগালকে বর্তমানে আপনারা মানে ভাই একটা রুট হিসেবে ব্যবহার করতে পারেন, আই মিন D1 ভিসাটাকে। এছাড়া আর অন্য কোনো জিনিস চিন্তা করা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মনে করবো এটা একটা বোকার স্বর্গে বসবাস করা এবং একটা হটকার একটা সিদ্ধান্ত নেওয়া। সো ওভারঅল আমি আপনাদেরকে অনুরোধ করব, যে সকল ভাইয়েরা আপনারা পর্তুগাল আসতে যাচ্ছেন, আমি যেভাবে বললাম, যে জিনিসগুলো কথা বললাম, এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে ডিসিশন নেবেন। আসলে এই জিনিসগুলো বলতে আমার খারাপ লাগতেছিল, তার কারণ মনটা অনেক খারাপ। আমি ভাবতেছিলাম যে জিনিসগুলো সলভ হয়ে যাবে, তার কারণ পর্তুগাল প্রতিনিয়ত তাদের নিয়মগুলোকে চেঞ্জেস করে। দেখা যাক ইন ফিউচারে কি হয়। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করবো না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।